সরি, আমাদের নেট বিভ্রাটের কারণে কিছু সময় নষ্ট হয়ে গেল। আমরা কভার করে নিব ইনশাল্লাহ। আমরা যেটা টপিকসটাই ছিলাম, নবম অধ্যায়, কাঁচ ও মৃৎ সামগ্রী অর্থাৎ গ্লাস অ্যান্ড সিরামিক্স। গ্লাস অ্যান্ড সিরামিক্সে আমরা যেটা পড়ব সেটা গ্লাস কি, সিরামিক্স কি, গ্লাসের ব্যবহার কি, সিরামিক্সের ব্যবহার কি, কোথায় পাওয়া যেতে পারে, কি অবস্থায় আছে, এই টপিক্যালি যে জায়গাগুলো আছে আমরা সেগুলো জানবো, ওভারভিউ। তাহলে প্রথমে দেখি আমরা কাঁচ অর্থাৎ ইংরেজি গ্লাস, ইংরেজির বাংলাটা হলো কাঁচ। কাঁচের সাথে আমরা সবাই পরিচিত। কাঁচের উপাদান কি, কাঁচের সংজ্ঞাটা কি? তাহলে কাঁচ কাকে বলে? কাঁচের সংজ্ঞাটা হলো খুবই সিম্পল। যে কম্পোজিট ম্যাটেরিয়াল, অর্থাৎ শুধু তো জাস্ট থাকবে না, যে ম্যাটেরিয়ালসে, যে বস্তুতে যে বস্তুতে সিলিকা ডাই অক্সাইড, যে বস্তুতে সিলিকা ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। সিলিকা ডাই অক্সাইডটা কি? SiO সাফিক্স টু, SiO সাফিক্স টু। সিলিকা ডাই অক্সাইডটাই মূলত আমরা কাঁচ নামে পরিচিত। এটা কিভাবে করা হয়? কাজটাকে আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন এইখানে সুন্দরভাবে আমরা যদি ব্রিফ করতে চাই তাহলে হবে কাচের উপাদান কি কি থাকে। কাচের উপাদানগুলো হলো বালি, কোয়ার্টাস বলা হয় বালি, অর্থাৎ সিলিকা ডাই অক্সাইড, SiO সাফিক্স টু। সিলিকা ডাই অক্সাইডটাই প্রধান উপাদান। সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3, এটা হলো সোডিয়াম কার্বনেট। তারপরে আছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এবং বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ কী কী? বোরাক্স হতে পারে, লেড অক্সাইড হতে পারে, ভাঙ্গা কাঁচ হতে পারে। এ টোটাল মিলিয়ে আমাদের কাঁচের উপাদান। এখন এই কাঁচটা কিভাবে পাবো? কাঁচের গলন পদ্ধতি সাধারণত বিভিন্ন কাঁচামালের আনুপাতিক মিশ্রণ ফার্নেসে যদি 10-12 ঘন্টা 1400 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করে গলানো হয়, তাহলে কাঁচের বা গ্লাসের আমরা একটা মেল্ট পাবো। যে মেল্টটা আমরা মেল্ট, যদি আমরা খুব পরিচিত একটা জায়গায় যেতে চাই, যে কাদা যেটা আছে আমরা মাখালে, কাদা পানি দিয়ে মাখালে যেটা পাবো এটাকে আমরা বলি মেল্ট। লোহার একটা মেল্ট আছে, 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা যায় লোহা গলে পানির মতো প্রবাহিত হবে। ঠিক তেমনই আমরা যখন একটা চুল্লির মধ্যে একটা ট্যাঙ্ক ফার্নেসে 10 থেকে 12 ঘন্টা ধরে উত্তপ্ত করে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করতে পারি, তাহলে কাঁচের একটা মেল্ট তৈরি হবে। এখান থেকে আমাদের কিভাবে আসবে? এখান থেকে সোডিয়াম কার্বনেটের সাথে সিলিকা ডাই অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট প্লাস কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সাথে সিলিকা ডাই অক্সাইড, ক্যালসিয়াম সিলিকেট প্লাস কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট প্লাস সিলিকা ডাই অক্সাইড, সোডিয়াম। এর ফাঁকে যেটা আমার হচ্ছে এটা হলো গ্লাস। সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা ডাই অক্সাইড প্লাস 2 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড। আকৃতিটা হবে ট্যাঙ্ক থেকে যখন গলিত, ট্যাঙ্ক থেকে যখন এই গলিত কাঁচকে বিভিন্ন শ্বাসে ঢেলে ঢালবো, তখন আমরা যে শ্বাস, শ্বাস মানে আমরা বুঝবো প্যাটার্ন। আমরা যখন পঞ্চম অথবা চতুর্থ পর্ব পড়বো তখন ফাউন্ডেশন অ্যান্ড প্যাটার্ন পড়বো, তখন এই শ্বাস, এই মেল্টিং, গলিত ধাতু, এগুলো সম্বন্ধে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই জন্য আমরা এখন শুধু বুঝি সাঁচ বা প্যাটার্ন। এই সাঁচ বা প্যাটার্নে যে যে সাঁচ বা প্যাটার্নে আমরা ঢালবো ঠিক অনুরূপ হয়ে যাবে। দ্যাটস মিন আমরা যখন একটা মোবাইল তৈরি করব, মোবাইলের একটা প্যাটার্ন ব্যাকপ্যাড তৈরি করব। ব্যাকপ্যাড তৈরি করার জন্য আমরা যদি কাঁচের ব্যাকপ্যাডটা তৈরি করতে চাই, তাহলে কাঁচটাকে আমরা গলাবো, গলিয়ে এই ব্যাকপ্যাডের যে আমি যে ইয়েটা চাচ্ছি, ব্যাকপ্যাড চাচ্ছি, কাঁচের একটা ব্যাকপ্যাড পেয়ে যাব। এটাকে বলা হচ্ছে সাঁচ। কাঁচের মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে আমরা বলছিলাম বালি। বালি থাকে 50% হতে
78%। বালি থাকে 50% হতে 78%। কাঁচের ক্ষেত্রে বালি থাকবে 50% থেকে 78%। পটাশ, কে পটাশ থাকবে 2% হতে 17%। চুন থাকবে 6% হতে 15%। সডা থাকবে 3% হতে 16%। অ্যালুমিনিয়াম থাকবে 1% হতে 7%। অন্যান্য উপাদান যেমন রঞ্জক, বরাক্স, ভাঙা কাঁচ এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা কাঁচের উপাদান যেটা যেটা জানি তার পার্সেন্টেজটা কত? কাঁচের উপাদানের যে পার্সেন্টেজগুলো আছে সেই পার্সেন্টেজগুলো হলো আমার সিলিকা ডাইঅক্সাইডের 50% হতে 78%। পটাশ 2% হতে 17%। বড় চুন থাকবে থাকবে 1 থেকে 7%। অন্যান্য উপাদান লেড, অক্সাইড, ভাঙা কাঁচ, বরাক্স এগুলো থাকতেও পারে, নাও পারে। আমরা এই এই জায়গাগুলো কেন ব্যবহার করব? আমরা দেখি কেন আমাদের এই উপাদানগুলোর কাজটা কি, কেন ব্যবহার করব। সেটা হলো আমাদের এই কাঁচের অনেক সময় কাঁচের মিশ্রণের এটার এই রেশিওর তারতম্যের উপর নির্ভর করে এটা কত পরিমাণ ভঙ্গুর হবে, ব্রিটেলনেস বাড়বে না হার্ডনেস থাকবে। এর জন্য আমার এই মিশ্রণগুলোর রেশিওর জানাটা খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা তো প্যানেলিং বা পাইন এটা পরে দেখব। কাঁচের ধর্ম, কাঁচের কি কি ধর্ম আছে আমরা সেটা আলোচনা করে যেটা জানতে পারবো সেটা হলো কাঁচ আলোকীয় ধর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। মানে কাঁচটা অনেক বেশি পরিমাণ আলোক উজ্জ্বল। এই কাঁচটা যেহেতু অনেক বেশি পরিমাণ আলোক উজ্জ্বল সেহেতু আমরা বলতে পারি যে কাঁচের একটা বিশেষ ধর্ম আছে যেটা অনেক বেশি আলোকীয় হবে, হয় স্বচ্ছ হতে পারে অথবা অস্বচ্ছ হতে পারে, সেটা ভিন্ন জিনিস, আমরা এটা পরে দেখব। কাঁচ রাসায়নিক বিক্রিয়ায় কম আক্রান্ত হয়। রাসায়নিক বিক্রিয়া কীরকম? ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড। এই যে বিক্রিয়া করে এক একটা যৌগ তৈরি করে এটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। কাঁচ অর্থাৎ সিলিকা ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় কম আক্রান্ত হয়, অর্থাৎ বাইরের কোনো তাপে, বাইরের কোনো রিয়াক্টর তাকে কোনো রিয়াকশন করে নতুন কোনো যৌগ তৈরি করতে কম সহায়তা করে। কাঁচকে উচ্চ তাপমাত্রায় গলিয়ে ওয়েল্ড করা যায়। ওয়েল্ড দ্যাটস মিন আমরা ওয়েল্ডিং বুঝি, আমরা ঝালাই, যেটাকে বাংলায় বলা হয় ঝালাই। আমরা বিভিন্ন ওয়ার্কশপে দেখব যে বিভিন্ন ঝালাই হচ্ছে, ওইখানে ঝালাইটা হয় মেটালের মুখোমুখি মেটালের পুরুত্বটা গলে আমার ফিলার রড দ্বারা অথবা এটা দ্বারা আর্ক ওয়েল্ডিংয়ের সময় যখন আমি এটা এটা গলে যাবে, গলে দুইটা প্রান্ত একদম ওয়েল্ড হয়ে যায়, লেগে যায়, ঠিক অনুরূপভাবে কাঁচকে উচ্চ তাপমাত্রায় গলিয়ে ওয়েল্ড করা যায়। 4 নম্বর হলো এটি অ্যাসিড বিরোধী এবং ক্ষার দ্বারা আক্রান্ত। এটি অ্যাসিড বিরোধী দ্যাটস মিন আমাদের সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলোতে এগুলো বিক্রিয়া করবে না, এগুলোর সাথে কোনো রিয়াকশান, এগুলোর সাথে কোনো রকম কোনো কন্ডাক্টরি কোনো বিষয় তৈরি হবে না, কিন্তু ক্ষার দ্বারা আক্রান্ত হবে। ক্ষার কি জিনিস? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হলো ক্ষার। এই ক্ষার দ্বারা কাঁচ আক্রান্ত হয়। বিভিন্ন প্রকার কাঁচের ওজনে তারতম্য ঘটে। বিভিন্ন প্রকার কাঁচের ওজনে তারতম্য ঘটবে, এটাই স্বাভাবিক। কিছু গ্লাসের জন্য, কিছু দরজার জন্য গ্লাস আছে, কিছু আছে জানালার জন্য কাঁচ আছে। এই জন্য বিভিন্ন প্রকার কাঁচের জন্য তারতম্য ঘটবে। কি কি প্রকার কাঁচ আছে আমরা নেক্সট টাইমে দেখব। কাঁচের কাঁচ পানির তুলনায় 2.5 গুণ ভারী, 2.5। কাঁচের তাপীয় প্রসারাঙ্ক খুব কম, অর্থাৎ আমি কাঁচকে তাপ দিলে তার প্রসারণ খুব কম হবে। 6 নম্বর যেটা দেখলাম, কাঁচের তাপীয় প্রসারণ খুব কম। আমরা যখন কাঁচকে তাপ দিব তার প্রসারণটা খুব কম ঘটবে। তারপরে আছে এটি ভঙ্গুর, আলোকভেদ্য অর্থাৎ স্বচ্ছ। যেটা আলোকভেদ্য এটা একটু কঠিন হচ্ছে, এটা ভঙ্গুর, অদানাদার, স্বচ্ছ অথবা অস্বচ্ছ হতে পারে। গলিত গ্লাস বিদ্যুৎ পরিবাহী, কিন্তু শক্ত বা কঠিন বা হার্ড কাঁচ বিদ্যুৎ পরিবাহী না। আমরা যে জানালায় যে কাঁচটা থাকে এখানে যদি বিদ্যুতের প্রান্ত কানেক্ট করে দিই তাহলে বিদ্যুৎ পরিবাহিত হবে না, কিন্তু এটা যখন গলন অবস্থায় থাকবে, পানির আকারে খুব মেল্টিং অবস্থায় থাকবে, তখন যদি আমরা বিদ্যুৎ পরিবাহিত করতে চাই তখন আমাদের এই বিষয়গুলো এই বিষয়গুলোতে বিদ্যুৎ পরিবাহিত হবে। কোথায়? যখন কাঁচটা আমাদের কাঁচের সাথে বিদ্যুৎ পরিবাহী হবে না। এছাড়াও আরও অনেক ধরনের ধর্ম বিদ্যমান আছে, যেমন স্যান্ড ব্লাস্টিংয়ের মাধ্যমে ঘোলা করা যায় কাঁচকে।
স্যান্ড ব্লাস্টিং যেটা আছে সেটাতে ঘোলা করা যায়, গলনাঙ্ক গলনাঙ্কগুলোকে টুকরা করে জোড়া দেওয়া যায়। তারপরে আছে বিভিন্ন আকার আকৃতি দান করা যায়। তারপরে আছে গ্লাস উল বা গ্লাস ফাইবার আকার, এগুলো তাপ ও শব্দ অন্তরক, অর্থাৎ আমরা যদি কোনো একটা জায়গাতে তাপ এবং শব্দ প্রবেশ করাতে না চাই, তাহলে ফাইবার উল যেটা আছে, ফাইবার গ্লাস যেটা আছে, সেটা লাগালে আমাদের সেখানে শব্দ বা তাপ আসবে না। এজন্য বলা হচ্ছে যে এই ধর্মগুলোর বাইরেও আরও অনেকগুলো ধর্ম আছে, আমরা যখন পড়ব সেগুলো আরেকটু বেশিভাবে পড়ে নিব। তারপরে আছে কাচের শ্রেণীবিভাগ। কাচের শ্রেণীবিভাগ, কাচের শ্রেণীবিভাগে আমরা এসে জানতে পারি গঠনের উপাদানগত দিক হতে। গঠনের উপাদানগত বলতে স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস, কি কি ম্যাটেরিয়ালস দিয়ে গঠিত হয় সেটার উপর নির্ভর করে কাচকে নিম্নাক্ত শ্রেণীতে ভাগ করা যায়। যথাক্রমে এগুলো সোডা লাইম কাঁচ, পটাশ লাইম কাঁচ, লেড কাঁচ, এটা হবে বড় সিলিকেট, আসলে বারো সিলিকেট কাঁচ, পাইরোসিরাম, এই বিভিন্ন যে পাঁচটা বিভক্ত শ্রেণীর কাঁচ আছে এটা গঠনগত উপাদানের দিক দিয়ে। তাহলে আমাদের যে পাঁচটা ভাগ দেখলাম, সোডা লাইম কাঁচ, পটাশ লাইম কাঁচ, লেড কাঁচ, বারো সিলিকেট কাঁচ, পাইরোসিরাম। এখন আমরা দেখব সোডা লাইম কাঁচ কি। সোডা লাইম কাঁচ মূলত চুনা পাথর, বালি, সোডা এগুলোকে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিয়ে সোডা লাইম কাঁচ তৈরি করা হয়। সোডা লাইম কাঁচটা কি? সোডা লাইম কাঁচটা হলো বালি, চুনা পাথর, সোডা এগুলাকে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিয়ে সোডা লাইম কাঁচ তৈরি করা হয়। ইহাকে সফট কাঁচও কিন্তু বলা হয়, ইহাকে সফট কাঁচও বলা হয়। এখন এই সফট, যেহেতু এটা একটা সফট গ্লাস বা সফট কাঁচ, এই সফট কাঁচকে আমরা বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্নভাবে তৈরি করতে পারি। যেমন ফাইবার গ্লাস। ফাইবার গ্লাস কি? এই সফট কাঁচ সোডা লাইম গ্লাসেরই একটা অপর পোর্শন বা অপর ভাগ হলো ফাইবার গ্লাস। ফাইবার গ্লাসটা হলো সিলিকা গ্লাসের উপাদান, অর্থাৎ সিলিকা ডাই অক্সাইড দিয়েই তৈরি হয়। এইটা হলো জেড চিনি কিনা আমরা, জেড বলতে আমরা সিরিঞ্জের খুব মানে আমরা যে সিরিঞ্জ ব্যবহার করি ওষুধ পুশ করার জন্য, যে সিরিঞ্জটা ব্যবহার করা হয় সেটার মাথায় যত ছিদ্র আছে এটাকে আমরা জেড বলি। এরকম জেড দিয়ে আমি যদি গলিত কাঁচটাকে, সোডা লাইম কাঁচটাকে এক্সটেনশন করে বাড়াতে পারি, এক্সটেনশন করে বাইর করতে পারি প্রচণ্ড পরিমাণ প্রেশার দিয়ে, যেটা বাইর হবে এটাকে আমরা বলি ফাইবার গ্লাস। অথবা অনেক সময় এটাকে সরু কাঁচ অথবা সরু সুতার ন্যায় কাঁচ বলা হয়। তন্তু কাঁচও এর মাধ্যমে পাওয়া যায়। তাহলে সোডা লাইম কাঁচ কি দেখলাম আমরা? সোডা লাইম কাঁচটা বালি, চুনাপাথর, সোডা এই সবগুলোকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় সোডা লাইম কাঁচ তৈরি করা হবে। এটার ব্যবহার কোথায়? ইহা সাধারণত কন্টেনার, বাল্ব ও অন্যান্য সাধারণ সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। এটার ব্যবহারটা কোথায়? এটা ব্যবহারটা হলো বাল্ব, কন্টেইনার ও অন্যান্য সাধারণ সামগ্রীতে ব্যবহার করা হয়। তারপরে আছে আমাদের পটাশ লাইম। পটাশ লাইম কাজটা কি? পটাশ লাইম কাজটা হলো পটাশিয়াম কার্বনেট অর্থাৎ K2CO3, K সাফিক্স 2 CO সাফিক্স 3, পটাশিয়াম কার্বনেট, বালি, লাইমস্টোন, লাইমস্টোনটা হলো ক্যালসিয়াম অক্সাইড, লাইমস্টোন গলিয়ে এগুলো তৈরি করা হয়। তাহলে পটাশ লাইম কাজ কীভাবে তৈরি করা হয়? পটাশিয়াম কার্বনেট, বালি, লাইমস্টোন গলানোর পরে যেটা তৈরি হবে সেটাকে বললাম আমরা পটাশ লাইম কাঁচ। এটা রাসায়নিক বিক্রিয়ায় আক্রান্ত হয় না। এটা কোথায় আক্রান্ত হয় না? রাসায়নিক বিক্রিয়ায় আক্রান্ত হয় না, পানি দ্বারাও আক্রান্ত হয় না। পানি দ্বারা বিক্রিয়া করলে কি হবে? পানি বলতে তো এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, যে কোনো একটা মৌলের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে অক্সাইড হতে পারে। কিন্তু পটাশ লাইম কাঁচের ক্ষেত্রে কখনোই পানির সাথে বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়া সাধারণত হয় না, অর্থাৎ আক্রান্ত হয় না। এটার ব্যবহারটা কোথায়? গবেষণাগারের সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। গবেষণাগারের সামগ্রী দ্যাটস মিন যেমন এখন করোনার ভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন তৈরি করছে, এখানে যে যন্ত্রপাতিটা তৈরি হবে এটাকে বলা হয় ফানেল। যখন ফানেলটা তৈরি করছে এই ফানেলের এই গ্লাসটা হয় পটাশ লাইমের। তারপরে আছে লেড গ্লাস। লেড গ্লাসটা কি?
লিথার্স পটাশিয়াম কার্বনেট, ফ্লিন্ট, লিথার্স পটাশিয়াম কার্বনেট, ফ্লিন্ট বিভিন্ন প্রকার বিভিন্ন আকৃতির তাপ দিয়ে লিথার্স 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 পটাশিয়াম কার্বনেট, ফ্লিন্ট আমাদের লেড কাঁচ তৈরি করা হয়। লেড কাঁচের ক্ষেত্রে প্রতিফলন রশ্মি বা প্রতিফলন সূচকটা অনেক বেশি। যখন এটা প্রতিফলন হয় খুব বেশি পরিমাণ প্রতিফলন হয় এবং অধিক সূক্ষ্ম। প্রতিফলনটাও কি অধিক সূক্ষ্ম। যখন তাপ দেওয়া হবে লেড কাঁচকে তখন ফার্নেসে নির্গত গ্যাসের স্পর্শে এলে কিঞ্চিত কালো ও অস্বচ্ছ হয়। কিঞ্চিত কালো এবং অস্বচ্ছ হয়। এগুলো লেন্স, প্রিজম, অপটিক্যাল যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। লেন্স, প্রিজম, অপটিক্যাল যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে আছে আমাদের বোরোসিলিকেট কাঁচ। বোরোসিলিকেট কাঁচটা কিভাবে তৈরি করা হয়? বোরোসিলিকেট কাঁচটা তৈরি করা হয় বালির কিয়দংশের পরিবর্তে, অর্থাৎ সিলিকেট অক্সাইড, অ্যালুমিনিয়াম, সোডিয়াম অক্সাইড মেশানো হয়। বালি আমরা যদি বিভিন্ন অনুপাতে বোরন অক্সাইড, অ্যালুমিনিয়াম, সোডিয়াম অক্সাইড এগুলো মিশাই তাহলে আমাদের বোরোসিলিকেট কাঁচ পাবো। এই বোরোসিলিকেট কাঁচটা অনেক বেশি পরিমাণ রাসায়নিক ক্রিয়া ও আঘাত প্রতিরোধী। তাপমাত্রায় আকস্মিক তেমন কোনো আক্রান্ত হয় না। যদি আমাদের কোনো জায়গায় বোরোসিলিকেট কাঁচ থাকে সেখানে আমরা কি দেখব? যদি দেখি অনেক বেশি পরিমাণ আগুন ধরেছে, আগুনে পুড়ে যাচ্ছে, অনেক বেশি পরিমাণ টেম্পারেচার হলে তো গলে যাবে, কিন্তু বোরোসিলিকেট কাঁচটা যেখানে আছে আগুনের সামান্য তাপ পেয়েছে অথবা একটু বেশি তাপ পেয়েছে, সেই এর জন্য বোরোসিলিকেট কাঁচটা ইম্পর্টেন্ট। বোরোসিলিকেট কাঁচ সাধারণত এটাও গবেষণাগারে তৈরি করা হয়, রান্নাবান্নার সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। রান্নাবান্নার সামগ্রী তৈরিতে কেন ব্যবহৃত হয়? ওই যে তাপমাত্রায় আকস্মিক পরিবর্তন হয় না, এটার একটা গুণ আছে। এই জন্য বোরোসিলিকেট কাঁচ কখনো কখনো রান্নাবান্নার সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়, তবে এটা খুবই রেয়ার। তাহলে আমরা বোরোসিলিকেট কাঁচটাতে কি দেখলাম? বোরোসিলিকেট কাঁচটাতে আমরা বালির কিয়দংশের পরিবর্তে যদি সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম, বোরন অক্সাইড মেশানো হয় তাহলে আমরা বোরোসিলিকেট কাঁচ পাবো। এই কাঁচ রাসায়নিক ক্রিয়া ও আঘাত প্রতিরোধী, তাপমাত্রায় আকস্মিক কোনো পরিবর্তন ঘটে না বা তেমন আক্রান্ত হয় না। এটা গবেষণাগারে যন্ত্রপাতি ও রান্নাবান্নার সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে আছে পাইরোসিরাম। পাইরোসিরাম গাছটা ইহা একটি বিশেষ ধরনের কাঁচ। এটা কিন্তু স্পেশাল পার্সপেক্টিভ গ্লাস। এটা একটা বিশেষ ধরনের কাজের জন্য কাঁচ। এটা পানিতে ভাসে। হোয়াট ইজ স্ট্রেঞ্জ, পানিতে কখন ভাসে? তার মানে পাইরোসিরাম কাঁচের আপেক্ষিক গুরুত্বটা পানির আপেক্ষিক গুরুত্বর চেয়েও কম। পাইরোসিরাম কাঁচের আপেক্ষিক গুরুত্বটা পানির আপেক্ষিক গুরুত্বের চেয়েও কম, এই জন্য এটা পানিতে ভাসে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অফ গ্লাস। স্পেশাল পারপাস সার্ভ করে এই গ্লাসটা। যেহেতু স্পেশাল পারপাস সার্ভ করে এই গ্লাসটা, সুতরাং আমরা এটাকে বলতেই পারি এটা আমাদের স্পেশাল গ্লাস। আমরা বলতেই পারি এটা আমাদের স্পেশাল গ্লাস। কোথায় ব্যবহার করা হয়? জয়নারি টুলস দ্বারা চেরাই করা যায়। জয়নারি টুলস দ্বারা চেরাই মানে ভাগ করা যায়, আলাদা করা যায়, ড্রিল করা যায় এবং স্বচ্ছ। এগুলো গাড়ির যন্ত্রাংশ তৈরিতে বেশ উপযোগী। তাহলে পাইরোসিরাম গ্লাস কিভাবে পাই আমরা জানলাম। পাইরোসিরাম গ্লাসটা কোথায় ব্যবহার করা হয়? গাড়ির যন্ত্রাংশ তৈরিতে খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয় পাইরোসিরাম গ্লাস। তারপরে আছে আমাদের এইটা দেখলাম আমরা গঠনগত দিক দিয়ে। গঠনগত দিক দিয়ে কাজ কত ধরনের দেখলাম আমরা? 5 ধরনের। কি কি? সোডা লাইম গ্লাস, পটাশ লাইম গ্লাস, লেড গ্লাস, বোরোসিলিকেট গ্লাস, পাইরোসিরাম গ্লাস। এছাড়াও আরও কিছু কাঁচের নাম আমরা জানি যেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার হয়। এই বাণিজ্যিকভাবে যে কাঁচগুলো ব্যবহার করা হয় সে কাঁচগুলোর নাম শিট গ্লাস, প্লেট গ্লাস, ওয়ার্ড গ্লাস, সেপ্টে গ্লাস, সোডা লাইম গ্লাস, ফাইবার গ্লাস, ফোম গ্লাস, প্লাস্টিক গ্লাস,
ওপেক গ্লাস, কালার্ড গ্লাস, প্রিজম, স্টেইন গ্লাস, ফ্রস্টেড গ্লাস, মিরর গ্লাস, এরকম। তাহলে বাণিজ্যিক গ্লাস আমাদের কি কি? বাণিজ্যিক কাঁচ বেশ কয়েকটা আছে। শিট গ্লাস আছে, প্লেট গ্লাস আছে, ওয়্যার গ্লাস, অপেক গ্লাস, প্লাস্টিক গ্লাস, প্রিজম, স্টেইন গ্লাস, ফ্রস্টেড গ্লাস। এই কাঁচগুলো আবার কিভাবে ব্যবহার হয় আমরা এখন সেটা দেখব। প্রথমে ছিল কাঁচের নাম। কাঁচের নামটা কি ছিল? সেপ্টি কাঁচ, শিট কাঁচ, ওয়্যার কাঁচ। কাঁচের নাম কয়টা? তিনটা। কি কি? একটা হলো সেপ্টি কাঁচ, শিট কাঁচ, ওয়্যার কাঁচ। এইগুলো সাধারণত দরজা জানালার পাল্লায় ব্যবহৃত হয়। দরজা জানালার যে পাল্লাগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য আমাদের যে কাঁচগুলো ব্যবহার করা হয় সেটি সেপ্টি কাঁচ, শিট কাঁচ, ওয়্যার কাঁচ। প্লেট গ্লাস, পার্টিশন দেওয়াল বড় জানালার পাল্লায় ব্যবহৃত হয়। পার্টিশন দেওয়ালকে আমরা যখন একটা ঘরের মধ্যে আলাদা একটা পোর্শন করি, সেখানে আলাদা একটা ঘর তৈরি করার মতো করব, সেরকমভাবে এটাকে আমরা বলবো পার্টিশন দেয়াল। এই পার্টিশন দেওয়ালের জন্য যে গ্লাসটা ব্যবহার করা হয়, কাঁচটা ব্যবহার করা হয়, সেটার নাম হলো প্লেট গ্লাস। বড় জানালার পাল্লা তৈরিতে, অনেক বড় একটা জানালা, সেই জানালার আমরা পাল্লা তৈরি করব, সেখানে অবশ্যই আমরা প্লেট গ্লাস ব্যবহার করব। কেন এইগুলো জানতে হবে? যখন আমরা ইন্ডাস্ট্রিতে জব করব, দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষ হয়ে গেছে, বসার জায়গা নেই, আবার ওইরকমভাবে ঘর করার জায়গা নেই। আমাকে অবশ্যই তখন পার্টিশন দিয়ে তাকে বসার জন্য একটা জায়গা তৈরি করে দিতে হবে। আমরা যদি তখন জানি যে এই পার্টিশন দেওয়ার জন্য যে গ্লাসটা ব্যবহার করা হয় তার নাম প্লেট গ্লাস, তাহলে আমরা সুবিধাটা বেশি পাবো। কেননা আমরা প্লেট গ্লাস ব্যবহার করলে আমাদের সকল দিক দিয়ে সে জায়গাটা সেফটি হবে। আরেকটা কারণে সেফটি হবে, তাপ ও অন্তরক সহক। যদি শব্দ ও তাপ ও অন্তরক সহক যদি কাঁচের নাম জানি, সেই কাঁচটা আমরা যদি ব্যবহার করি, কোথাও যদি শব্দ এবং তাপ অন্তরক হতে হবে, সেখানে যদি আমরা সেই কাঁচটা ব্যবহার করি তাহলে শব্দ এবং তাপটা আসবে না। এর জন্য কাঁচের নাম জানা, কাঁচের উপাদান জানা, কাঁচের ম্যাটেরিয়াল জানা, কাঁচের স্ট্রাকচার জানা, কাঁচের ব্যবহার জানাটা আমাদের খুব ইম্পর্টেন্স বিয়ার করে। ঠিক এরকমই আমরা যেটা বললাম প্লেট গ্লাস, তারপরে আছে সেপ্টি গ্লাস ও রঙিন গ্লাস। আমরা অনেক সময় দেখব জানালার গ্লাস, আমরা বলি অটো, কখনো সাদা দেখাবে, কখনো কালার দেখাবে, এটাকে আমরা বলি অটো। এখানে দেখা যায় রঙিন গ্লাস। রঙিন গ্লাস বিভিন্ন ধরনের হয়, নীল কালার হয়, গ্রে কালার হয়। তারপরে আছে সেপ্টি গ্লাস। সেপ্টি গ্লাস আমরা তো জানি যে এটা সেফটির কাজে, নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। এটা সাধারণত যানবাহনের জানালা তৈরিতে ব্যবহৃত হয়। এই যানবাহনের জানালা, দ্যাটস মিন আমাদের কাছে খুব স্পষ্ট। আমরা যখন মাইক্রোতে যাই, মাইক্রোর যে জানালা এটা সেফটি গ্লাস বা রঙিন গ্লাস, এটাতে ব্যবহার করা হয়। বাসের যে জানালা এটা সেফটি গ্লাস বা রঙিন গ্লাস, এটা আমাদের ব্যবহার করা হয়। তারপরে আছে সোডা লাইম গ্লাস। আমাদের আগের যুগে ছিল বোতল বা হারিকেন, হারিকেনের চিমনি। এখন তো হারিকেন নাই, হারিকেন হারিয়ে গেছে। বোতল আছে, পানির গ্লাস আছে। এই তৈরিতে ব্যবহার করা হয় আমাদের সোডা লাইম গ্লাস। এই সোডা লাইম গ্লাস আমরা কী দিয়ে তৈরি, কীভাবে তৈরি এটা জেনেছি। বালি, চুনাপাথর, সোডা এগুলোকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে তৈরি করা হয়। এটার বেসিক্যালি ব্যবহারটা হলো বোতল, হারিকেনের চিমনি, পানির গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে আছে এই যে আমরা দেখলাম, আবার আমাদের সামনে চলে আসছে শব্দ ও তাপ অন্তরকের কাজে ব্যবহৃত হয় গ্লাস উল। শব্দ ও তাপ অন্তরকের কাজে ব্যবহৃত হয় গ্লাস ওল। এই গ্লাসটা আলোকীয় ও কারুকার্যে ব্যবহৃত হয় লিড গ্লাস। হিমাগারের কক্ষে ব্যবহৃত হয় ফোম গ্লাস। সার্ভে যন্ত্রপাতি প্রিজম গ্লাস ও রঙ্গমঞ্চ উপাসনালয়ে স্টেইন গ্লাস ব্যবহৃত হয়। আমরা অনেকগুলো জেনে গেলাম। রঙ্গমঞ্চ বা উপাসনালয় যদি হয় সেখানে আমরা স্টেইন গ্লাস ব্যবহার করব। সার্ভে যন্ত্রপাতির জন্য আমরা প্রিজম গ্লাস ব্যবহার করব। সার্ভে যন্ত্রপাতি, সার্ভিয়ার যেগুলো পরিমাপের জন্য ব্যবহার করা হয়, সার্ভে ইনস্টিটিউট ব্যবহার করে থাকে, এই জন্য সার্ভে যন্ত্রপাতির জন্য প্রিজম গ্লাস। হিমাগারের কক্ষে ব্যবহৃত হয় ফোম গ্লাস। আলোকীয় কারুকার্যে ব্যবহৃত হয় লিড গ্লাস ও তার শব্দ ও তাপ অন্তরকের কাজে ব্যবহৃত হয় গ্লাস ওল। এই ধরনের আমরা ব্যবহারগুলো আমাদের জানা উচিত। তাহলে আজকের সেশনে আমরা কি কি জানলাম? আজকের সেশনে আমরা জানলাম কাঁচ কি, সিলিকা ডাই অক্সাইডের পরিমাণ যেটাতে বেশি থাকে সেটাকে আমরা সাধারণত কাঁচ বলি। এটার পার্সেন্টেজ 50 থেকে 78%। এর সাথে মিক্সার থাকে পটাশ, এর সাথে মিক্সার থাকে চুন, এর সাথে মিক্সার থাকে সোডা, এর সাথে মিক্সার থাকে অ্যালুমিনিয়াম অথবা অন্য অন্য রঞ্জক পদার্থ অথবা বন্ডিং রেজিন।
এগুলো বিভিন্ন রেশিও বা অনুপাতে মিক্সচার থেকে আমাদের কাঁচ তৈরি করা হয়। কাঁচের বিভিন্ন ধর্ম জানলাম, কি কি ধর্ম আছে সেগুলো জানলাম। এগুলো অদানাদার ভঙ্গ সামগ্রী, এগুলো তাপীয় প্রসারণ খুব কম, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে 8 গুণ 10 ইনভার্স 4 হতে না 9 গুণ 10 ইনভার্স 4। এই বিষয়গুলো জানলাম। এটা আলোক উজ্জ্বল। কাজ কত ধরনের হতে পারে? কাজ 5 ধরনের হতে পারে গঠনগত দিক দিয়ে। এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে। গঠনগত দিক দিয়ে 5 ধরনের কাজ কি কি? সোডা লাইম গ্লাস, পটাশ লাইম গ্লাস, লেড গ্লাস, বোরোসিলিকেট গ্লাস, পাইরোসিরাম গ্লাস। আমরা এটা জানলাম। এরপরে বিভিন্ন ধরনের গ্লাস আছে, বিভিন্ন ধরনের গ্লাস যেগুলো জানলাম: ওপেক গ্লাস, ফ্রস্টেড গ্লাস, কালার্ড গ্লাস, মিরর গ্লাস, পাইরোসিরাম গ্লাস, প্রিজম গ্লাস, স্টেইন গ্লাস। এই গ্লাসগুলো কিভাবে ব্যবহার করা হয়। এই গ্লাস বলতে কাঁচ। আমরা অবশ্যই এই জায়গাগুলোকে বেশি বেশি পড়াশোনা করব, বেশি বেশি অধ্যয়ন করব। এর কারণটা হলো এই গ্লাস আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক বেশি পরিমাণ জড়িত রয়েছে লাইফস্টাইলের সাথে। সুতরাং আমাদের এই কাঁচ জায়গাটা, কাঁচের চ্যাপ্টারটা ভালো করে পড়া উচিত। এরপরে আছে আমাদের সিরামিক। সিরামিকটা কি জিনিস? অর্থাৎ মৃৎ সামগ্রী। মৃৎ সামগ্রী এটা একটা অজৈব অধাতব সামগ্রী। নট ধাতব, নট জৈব। নট ধাতব, নট জৈব। এটা একটা অধাতব, অজৈব, অধাতব, অজৈব সামগ্রী। এটা কি? সিরামিক্স। এটা কি? মৃৎ সামগ্রী। সিরামিক্সের বাংলা হলো মৃৎ সামগ্রী। আমরা বঙ্গবন্ধুর টেরাকোটা দেখি। এই বঙ্গবন্ধুর টেরাকোটাটাও কিন্তু এই মৃৎ সামগ্রীর অন্তর্ভুক্ত পড়ে, সিরামিক্সের অন্তর্ভুক্ত পড়ে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আগামী সোমবারে আমরা জানব মৃৎ সামগ্রী অর্থাৎ সিরামিক সম্বন্ধে। আজকের ক্লাস এ পর্যন্তই গ্লাস সংক্রান্ত। আমরা সবাই পরবর্তী সেশন বা পরবর্তী ক্লাসের পূর্ব পর্যন্ত ভালো থাকবো। প্যান্ডামিক সিচুয়েশনে নিজের যত্ন নিব। করোনা আক্রান্ত রোগীদের সাথে খুব সফট ব্যবহার করব, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব। সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।